আসসালামু আলাইকুম এভরিওয়ান, মানবাভিমান গল্পের চতুর্থ পর্ব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বেশি কথা না কয়া গল্প শুরু করা যাক। সোফায় দুজন দুপাশে বসে একে অপরের দিকে চোরা চোখে তাকিয়ে আছে আর নিজের মনে কথা বানিয়ে যাচ্ছে। কি হলো ব্যাপারটা? এই মিস্টার ইগো ওয়ালা এখানে বসে পড়লো কেন? ও বুঝতে পেরেছি, উনি মনে হয় আশরাফ চৌধুরীর জন্য বসে আছে। উনি আসলে ওনাকে আমার নামে উল্টো পাল্টা বলে আমার হবু চাকরিটা খাবে বলে। আমিও আটকাট বেঁধে বসে আছি, আমিও দেখি উনি কিভাবে আমার হবু চাকরিটা খায়। আদ্রর দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মিস বক বক এখানে বসে আছে কেন? নিশ্চয়ই দাদুর জন্য অপেক্ষা করছে। মনে হয় মায়ের কাছে শুনেছে যে দাদু ওনার বন্ধুর বাসায় গেছে আর একটু পরে চলে আসবে, আর তখনই দাদুর কাছে আমার নামে বিচার দেবে। আমিও দেখি এই মিস বক বক কিভাবে আমার সামনে আমার দাদুর কাছে আমার নামে নালিশ করে। দুজনের অদ্ভুত ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠলো। কলিং বেল বাজার সাথে সাথে দুজনেই তড়িৎ গতিতে দরজার দিকে তাকালো। ইয়ানা ভাবছে আশরাফ চৌধুরী এসেছে আর আদ্র এখনই ওনাকে বলবে যে চাকরিটা আমায় না দেয়। আর ওদিকে আদ্র ভাবছে ওর দাদু আলতাফ চৌধুরী এসেছে আর ইয়ানা এখনই ওনার কাছে আদ্রর নামে বিচার দেবে। দুজনে দরজার দিকে তাকিয়ে আবার দুজনের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলল। আদ্রর মা গিয়ে দরজাটা খুলে দিল। তখনই দরজা দিয়ে আদ্রর বাবা আর দাদু প্রবেশ করলো। ইয়ানা আর আদ্র দুজনে প্রস্তুত হয়ে আছে নিজেদের বাঁচানোর জন্য। ও তুমি বুঝি ইয়ানা, তা কখন এসেছো তুমি? এই তো একটু আগে এসেছি। আপনার শরীর ভালো আছে তো স্যার? আদ্রর দিকে তাকিয়ে আবার আশরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলল ইয়ানা। হ্যাঁ আমি ঠিক আছি, তুমি বরং এখানে একটু বসো, আমি বরং ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমার সাথে কথা বলবো। ওকে স্যার, কি হলো ব্যাপারটা? মিস্টার ইগোওয়ালা কিছু বললো না কেন? মনে হচ্ছে কোনো ঝামেলা আছে, ইয়ানা মনে মনে বলল। তারপরে দাদু বলল, কি ব্যাপার আদ্র, এখানে বসে কি করছিস? আর মেহেরাবকে বলেছিস যে আমি ওকে ডেকেছি? জি দাদু, আমি ওকে বলেছি, ও মনে হয় রাতে আসবে। ও তার মানে এই মিস্টার ইগোওয়ালা এই বাড়ির ছেলে? আর আমি কি উল্টো পাল্টা কি সব ভাবছিলাম। ইস, কানের গোড়া দিয়ে বেঁচে গেছি, ইয়ানা মনে মনে বলল। তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। জি আসলে আমি আশরাফ চৌধুরীর কাছে এসেছিলাম একটা চাকরির ব্যাপারে কথা বলতে। ও তার মানে এই মিস বক বক দাদুর কাছে আসেনি, বাবার কাছে দেখা করতে এসেছে। এটা তো খুব ভালো কথা। শোনো, আমার মতে প্রতিটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত। শুধু যে চাকরির জন্য পড়াশোনা করতে হবে তা নয়, নিজের সন্তানকে পড়ানোর জন্য শিক্ষিত হওয়া উচিত। কেননা একটা সন্তানের জন্য শিক্ষিত মা খুবই জরুরি। আর মেয়েরা সবসময় কেন পুরুষের উপর নির্ভর করে থাকবে? নারী পুরুষের তো সমান অধিকার, তবে সব ক্ষেত্রে নয়। তবে মেয়েদের পড়াশোনা করা উচিত, যাতে কোনো স্বামী আর স্ত্রীকে ছেড়ে দিলে যে বৃদ্ধ বাবা মায়ের উপর বোঝা না হয়, বরং শেষ বয়সে যেন সে তার বাবা মায়ের শেষ সম্বল হতে পারে। আদ্র দাদুর কথা শুনে ইয়ানাকে আবেগে আপ্লুত হয়ে ও দাদুর দিকে এগিয়ে গেল। তারপর বলল, আপনার কথায় আমি সত্যি অনেক অনুপ্রেরণা পেলাম। মাঝে মাঝে আমার মনোবল ভেঙে যেত, ভাবতাম আমি কি পারবো আমার মাকে সুখে রাখতে। তবে এখন মনে হচ্ছে আমি পারবো, ইনশাআল্লাহ পারবো। আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, কেন নয়, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। কথাটা বলে ইয়ানার মাথায় হাত রেখে আদ্রর দাদু চলে গেল। কি হলো, এমন গরুর মতো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো এলিয়েন নাকি? এই তো এত সময় পর নিজের ফর্মে ফিরে এসেছেন। এত সময় তো দাদুর সামনে অবলায় এক বিদ্রোহী নারী হয়েছিলেন, আর দাদু চলে যেতে ঝাঁঝের কি রানী হয়ে গেছেন নাকি? সত্যি মেয়েরা যখন রূপ বদল করে গিরগিটির থেকেও ফাস্ট। মেয়েরা কমেন্ট করে বলে যাবেন, সত্যি কি মেয়েরা গিরগিটির মতন ফাস্ট হয়ে রূপ বদল? এই শুনুন, একদম ঝগড়া করার চেষ্টা করবেন না। আমি এখন মোটেও ঝগড়া করার মুডে নেই। ও তার মানে মানলেন যে আপনি একটা ঝগড়টে মহিলা? কি আমি মহিলা? তাহলে আপনি একটা বেটা লোক। ব্যাস শুরু হয়ে গেল আবার ঝগড়া। কেউ কারো থেকে কম না। মাহি নিজের মুখ গোমরা করে সিটে বসে আছে, কেননা মেহেরাব তখন ওকে অনেক বকাবকি করেছে মাঝ রাস্তায় অমন করা দেখে। তাই এখন মাহির মনটা খুব খারাপ। মেহেরাব ড্রাইভ করার ফাঁকে ফাঁকে মাহির দিকে তাকালো, দেখলো মাহির মুখটা গোমরা করে বসে আছে। কেননা মেহেরাব কিছু বলতে গিয়েও বলল না, কেননা ও আজকে যা করেছে সেটা সত্যি লিমিট ক্রস করে গেছে। তাই এখন থেকে ওকে শাসন করতে হবে, নয়তো পরে হাজার বকলেও ও কথা শুনবে না। মাহি আর মেহেরাব দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দেখলো আদ্র কারোর সাথে সেই রকমের ঝগড়া করছে। ওরা ঝগড়াতে এতটাই মশগুল যে মাহি আর মেহেরাবকে খেয়ালই করেনি। মাহি মেহেরাবের একে অপরের দিকে তাকিয়ে আবার আদ্র ইয়ানার দিকে তাকালো। এখানে কি হচ্ছে? এসব কি? আর আদ্র এই মেয়েটা কি? মেহেরাবের কথায় আদ্র ইয়ানার হুঁশ ফিরল। ওরা এতক্ষণে বুঝতে পারলো যে এতক্ষণে ওরা হুদাই বাচ্চাদের মতো ঝগড়া করছিল। ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে কেলেঙ্কারি হয়ে যেত। সবাই বলতো যে বাড়ির অফিসে চাকরিটা নিতে এসে সেই বাড়ির ছেলের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। ওদের ভাবনার মাঝে মাহি দৌড়ে ইয়ানার সামনে গিয়ে বলল, আরে আপু কেমন আছেন? আমায় চিনতে পারছেন তো? ঠিক মনে করতে পারছি না। তুমি কে বলো তো? আরে আপনি তো আমাদের ভার্সিটি থেকে বিদায় নিয়ে আসলেন, আর আমি তো আপনাকে ফুল দিয়েছিলাম, হয়তো আপনার মনে নাই। তা এখানে কি দরকার আপনার? হ্যাঁ একটা দরকার ছিল মিস্টার আশরাফ চৌধুরীর সাথে, একটা কাজের ব্যাপারে কথা বলবে এই আর। ও আচ্ছা, আপনি আমার মামার কাছে এসেছেন বুঝি? চিন্তা করবেন না, আমার মামা অনেক ভালো মানুষ, উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। ইয়ানার ভীষণ লজ্জা লাগছে
সব চেনা মানুষ এই বাসায় থাকতে হলো। একে তো এই মিস্টার ইগোওয়ালা, তার উপর আবার এই জুনিয়র আপু, কিভাবে এদের সবার সামনে চাকরিটার কথা বলবে কে জানে। সত্যি মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে গেলে জীবনের সামনে চলা ভীষণ কঠিন হয়ে যায়। তোমরা সবাই এখানে কি করছো? মাহি, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর আদ্র, মেহরাব, তোমরা দুজনে ফ্রেশ হয়ে দাদুর রুমে যাও, উনি তোমাদের ডেকেছে কি যেন বলবে। আর তুমি এখানে বসো, দেখি তোমার কাগজগুলো আমাকে দাও। সবাই সবার মতো যে যার কাজে চলে গেল। আদ্র যাওয়ার আগে একবার ইয়ানার দিকে আর চোখে তাকিয়ে চলে গেল। ইয়ানা আদ্রর বাবার কাছে কথা শুনে ভয়ে ভয়ে নিজের কাগজগুলি ওনাকে দেখালো। আদ্রর বাবা খুবই বিচক্ষণের সাথে কাগজগুলো দেখে বলল, সরি, আমি তোমাকে এই চাকরিটা দিতে পারবো না। বন্ধুরা, আমি তোমাদের জন্য 1 মিনিট নেব, একটা ছোট্ট অ্যাড আছে, অ্যাডটা শেষ হলে আমি আবার গল্পে ফিরে আসবো। তো বন্ধুরা, তোমাদের ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া যাক। আদ্রর বাবার কথায় ইয়ানা মনে মনে প্রচণ্ডভাবে ভেঙে পড়লো। ওর শেষ আশাটাও পূরণ হলো না। এখন কি করবে ও? একা ওর মাকে নিয়ে কোথায় যাবে? মামারাও তো অত প্রভাবশালী নয় যে ওদের দায়িত্ব নেবে। এসব ভেবে অনেক কান্না পাচ্ছিল, তবুও নিজেকে শক্ত করে বলল, ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। আরে দাঁড়াও, বসো এখানে, আমার কথা তো এখনো শেষ হয়নি। আমি বলতে চেয়েছি যে তোমার বাবার চাকরিটা তোমায় হয়তো দিতে পারবো না, কেননা তোমার বাবা একজন বুদ্ধিমান এবং অনেক বিচক্ষণ মানুষ ছিলেন। উনি ওনার নিজের শ্রম আর মেধা দিয়ে ম্যানেজার পোস্টে আসতে পেরেছিল। ওনাকে তো আর এমনি এমনি এত বড় একটা পোস্ট দেওয়া হয়নি। আর সেক্ষেত্রে তুমি নিতান্তই এখন অনেক কম বয়সে, আর তোমার তেমন অভিজ্ঞতাও নেই। তাই আমি বলতে চেয়েছিলাম যে তোমার বাবার পোস্টটা হয়তো আমি তোমায় দিতে পারবো না, তবে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে একটা পোস্ট অবশ্যই দিতে পারি। হয়তো সেটা অনেক ছোট পোস্টে হবে, তবে আমার তোমার ওপর অনেক বিশ্বাস আছে যে তুমি তোমার বাবার মতো নিজের কাজ করে আর মেধা দিয়ে এই পোস্টটা আদায় করে নিতে পারবে। তোমার বাবা একজন অনেক ভালো মানুষ ছিলেন, আমার অনেক কাছের কেউ বলতে পারো, বন্ধুর মতো। তাই তোমাকে একটা সুযোগ দিতে চাই, দেখি তুমি পারো কিনা। আদ্রর বাবার কথা শুনে ইয়ানা অনেক খুশি হয়েছে। ও ভাবতেও পারেনি চাকরিটা ও পাবে, কিন্তু লোকটা অনেক ভালো, তবে একটু গম্ভীর। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমি অবশ্যই নিজেকে আমার বাবার যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, তোমার জন্য দোয়া অবশ্যই রইল। তবে একটা কথা, এখন তোমার আমি স্যার নয়, তুমি অফিসের বাইরে আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো, আর অফিসে তো স্যার বলে ডাকবে। ঠিক আছে স্যার। না 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 আঙ্কেল, তাহলে আমি এখন যাই। আর শোনো, সন্ধ্যায় আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, আমি চাই তুমি তোমার মাকে সাথে নিয়ে আসো, তাহলে আমি অনেক অনেক খুশি হব। অবশ্যই নিয়ে আসবো আঙ্কেল, আপনি বলেছেন, আর এটা আমি শুনবো না, এটা আবার হয় নাকি? আমি ঠিক সময়ে মাকে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। ওইদিকে আদ্র ও মেহরাবের দাদু বলল, আমি চাইছি আজকে আমাদের বাড়িতে সন্ধ্যায় একটা ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করতে, আর তোমরা সেটার আয়োজন করবে। এবার ঠিক আছে, কি করবে তো? সেটা না হয় বুঝলাম, কিন্তু অনুষ্ঠানটা কিসের দাদু? তারপরে দাদু বলল, আমি চাই আদ্র আর মাহির বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আজকে সন্ধ্যায় সবার উদ্দেশ্যে তোমাদের বিয়ের কথাটা জানিয়ে দেব। দাদুর কথা শুনে মেহরাবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এতক্ষণে হাসি হাসি মুখটা মুহূর্তে গোমরা হয়ে গেল। সেটা আদ্র খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাই ওর দাদুকে বলল, আচ্ছা দাদু, একটু আগে ওই মেয়েকে কত ভালো কথা বললে যে আসলে মেয়েদের পড়াশোনা করা উচিত, আর আমার জানা মতে মেয়েটা অনার্স শেষ করে ফেলেছে, কিন্তু সেই হিসাবে মাই তো কেবল তৃতীয় বর্ষে, আর আল্লাহ না করুক আমার সাথে মাই বিয়ে হওয়ার পর যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তো মাইকে সেই ওর বাবার ঘাড়ে বসে যেতে হবে, আর ওর তো কোনো ভাইও নেই যে ওদের সংসারের হালটা ধরবে। ওকে তো সব করতে হবে, কিন্তু ও যদি পড়াশোনা শেষ না করে বিয়ে করে, তাহলে তখন কি হবে বলো তো দাদু? তবে তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো তখন সবকিছু ভেবে নিশ্চয় নিয়েছো, তাই না দাদু? ঠিক আছে, তাহলে আজকে আমাদের বিয়ের কথাটা সবাইকে জানাই দিও, আর কত তারিখে হবে এটা জানাই দিও। আদ্রর কথা শুনে ওদের দাদু ভাবনায় পড়ে গেল। সত্যি তো, এভাবে তো কখনোই ভেবে দেখা হয়নি। আদ্র তো ঠিকই বলেছে। অনেকক্ষণ ভেবে আলতাফ চৌধুরী বলল, তাহলে বরং তোদের বিয়েটা আরো 1 বছর পিছিয়ে দিই।
আর ততদিনে তো মাহির অনার্সটাও শেষ হয়ে যাবে, কি বলিস? সত্যি দাদু, তুমি একদম ঠিক কথা বলেছো। আজকে তাহলে শুধু অনুষ্ঠানটা হোক, বিয়েটা না হয় আরো 1 বছর পরেই হলো, ততদিনে আমরা আরো ভালো পজিশনে যেতে পারবো, কি বলো? তাহলে এই কথাই থাকলো, এখন যা অনুষ্ঠানটার ব্যবস্থা কর। আরো একটা সময় পেয়ে গেলি মেহেরাব, 1 বছর কিন্তু অনেক সময় মেহেরাব, এখনো সময় আছে, নিজের মনের কথাগুলো বলে দে, প্রকাশ কর তাড়াতাড়ি, ভালো কথা বলছি, প্রকাশ কর। আমি জানি তুই অনেক চাপা স্বভাবের, আর এটাও জানি তুই কোনো মতে মাহিকে মেনে নিতে পারছিস না, তবে একটা কথা কি জানিস, নিজের ভালোবাসাকে ধরে রাখতে শেখ, নয়তো হারিয়ে গেলে হাজার খুঁজেও পাবি না। কথাগুলো বলে আদ্র চলে গেল, আর ওইখানে মেহেরাব দাঁড়িয়ে আদ্রর কথাগুলো ভাবতে লাগলো, ওইখানে তাহলে কি আদ্র সবকিছু জেনে গেল? ঈশান হলো মেহেরাবের ছোট ভাই, কেবলই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ক্লাস থেকে বার হয়ে হেঁটে যাচ্ছিল। এখান থেকে আবার সোজা আদ্রদের বাসায় যেতে হবে, কারণ ওখানে আবার অনুষ্ঠান আছে। শীষ দিতে দিতে ব্যাগটা কাঁধে নিয়ে এক হাত নিয়ে ব্যাগ ধরে রেখেছে আর আরেক হাত পকেটে নিয়ে হেঁটে আসছিল, তখনই দেখলো থিয়েটার রুমে একটা ছেলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। তখন ঈশান জলদি গিয়ে দরজার সামনে গিয়ে দেখলো মেয়েটা আর কেউ না, আদ্রর চাচাতো বোন অনু। ঈশান ব্যাগটা ফেলে দিয়ে হিরোর মতো দৌড়ে গিয়ে অনুর উপরে থাকা ছেলেটাকে একটা ঘুষি দিয়ে নিচে ফেলে দিল, আর নিচে থাকা পড়ে থাকা অনুকে ধরে তুলে বলল, তোর কিছু হয়নি তো? ঈশানের এমন কাজে অনু রেগে গিয়ে বলল, এটা কি হলো, তুই ওকে মারলি কেন? আরে আজব পাবলিক তো, আমি তো তোর উপকার করলাম আর তুই আমাকে ধন্যবাদ না দিয়ে উল্টো ঝাড়ি মারছিস, বা কি যুগ আসলো রে, ভাবা যায়? ওই তোদের ঝগড়া শেষ হলে দয়া করে আমাকে এখান থেকে উঠা, কোমরটা তো মনে হয় ভেঙে গেছে। পিছন থেকে মেয়েলি কণ্ঠ শুনে ঈশান পিছনে ঘুরে তাকিয়ে দেখলো ও যাকে ছেলে মনে করে ঘুষি দিয়েছিল আসলে ও ছেলে নয়, বরং ওদের ফ্রেন্ড হিয়া। অনু গিয়ে জলদি করে হিয়াকে নিচ থেকে তুলে দাঁড় করালো। হিয়া কোমরে হাত রেখে কোনো রকমে দাঁড়ালো। হিয়া তুই ছেলের পোশাক পরে বা কি করছিলি, আর অনুর সাথে বা কি করছিলি? তুই কি গাধা? ভালো করে তাকিয়ে দেখ, এটা থিয়েটার রুম আর আমরা নাটকের রিহার্সাল করছিলাম, মাঝখান থেকে তুই এসে সব পান্ড করে দিলি। সবখানে কি হিরো গিরেল দেখানো শুধু? অনুর কথা ঈশান যেন বোকা বনে গেল। তারপর ভালো করে তাকিয়ে দেখলো সত্যি এটা থিয়েটার রুম। ঈশান কেবলা মার্কা হাসি দিয়ে নিচে থাকা ব্যাগটা কাঁধে তুলে নিয়ে যাওয়ার আগে বলল, ও সরি গার্লস, আমি বুঝতে পারিনি, তোরা রিহার্সাল কর। আর হিয়া, তুই যা করছিলি সেটা ভালোভাবে অনুকে কর। তাহলে তোরা ভালোভাবে রিহার্সাল কর, আমি চলে যাই, ওকে? এই বলে ঈশান কোনো মতে ওখান থেকে চলে গেল, আর হিয়া কোমরে হাত রেখে দাঁত কিরমির করে ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ওইদিকে পুরো বাড়ি সাজিয়ে এখন আদ্র, মেহেরাব আর ঈশান রেডি হতে গিয়েছে। ওরা তিনজনে রেডি হয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই মাহি আর অনু হাসাহাসি করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল। কথা বলতে বলতে মেহেরাব আর ঈশান সিঁড়ির দিকে তাকিয়ে ওদের চোখ আটকে গেল। মনে হচ্ছে মানুষ রূপী কোনো পরি নামছে। অনু আর মাহি এসে ওদের পাশে দাঁড়ালো। শোন না অনু, তোকে না আজকে পুরাই কি বল, থেমে গেলে কেন? বল, তোকে না আজকে পুরাই পেতনি লাগছে, একটু কম করে সাজতে পারিস না? মনে হচ্ছে সারা মাসের ময়দা একদিনে মুখে দিয়েছিস। মোটেও না, আমি জানি আমার যথেষ্ট সুন্দর লাগছে। আসলে বলতো আমায় অনেক সুন্দর লাগছে, তো তাই তোর হিংসে হচ্ছে, বুঝি তো আমি হিংসুটে ছেলে কোথাকার। মাহি চুপি চুপি গিয়ে মেহেরাবের পাশে দাঁড়িয়ে ফিস করে বলল, আমায় কেমন লাগছে? অতুলনীয় লাগছে, যার কোনো তুলনা হয় না। এটা বলে মেহেরাব ওখান থেকে চলে গেল, আর মাহি হা করে দাঁড়িয়ে থাকলো। মেহেরাবের হঠাৎ কি হলো, সব কি বললো, ওর মাথার উপর দিয়ে গেল সবটা। আদ্র কিছু একটা দরকারে তড়িঘড়ি করে দরজা দিয়ে বাইরে যাচ্ছিল, তখনই কারোর সাথে ধাক্কা খেলো, তবে সামনের জন হয়তো পড়ে যাবে, তাই আদ্র কোনো কিছু না ভেবে তার কোমর শক্ত করে চেপে ধরলো। আজকের পর্বটা এখানে শেষ করতে, আর তোমাদের মাঝখানে একটি কথা বলতে চাই, আর তোমাদের এই ছোট ভাইকে যদি সাপোর্ট করো তাহলে তোমাদের নতুন গল্প দিতে পারবো। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।